হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের তোমরা একটা এমন গল্প শুনতে চলেছ, শোনার পর তোমরা নিজের বাড়ির আয়না রাতে দেখতে ভয় পাবে। শুরু করার আগে বলে দিই, তোমরা যদি ভয় না পাও তবে সাবস্ক্রাইব করো। প্রতি বুধবারের রাত ভয় পাওয়াবার দায়িত্ব আমাদের। রাহুল তার বাবাকে বলে সে কাজের ক্ষেত্রে 1 সপ্তাহ জন্য দিল্লি যাচ্ছে, কিন্তু সে যাচ্ছে বারাসাতে। কারণ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। তার স্বপ্ন হলো সে এক গ্রাম অঞ্চলে একটা ছোট বাড়ি করে তার পরিবারের সাথে সুখী শান্তির সাথে থাকা। তার জন্য সে বারাসাতে একটা জায়গা কিনে বাড়ি তৈরির কাজে মিস্ত্রি লাগিয়েছিল। আজ বাড়ি কমপ্লিট হয়েছে, তাই সে দেখতে যাচ্ছে। রাহুল ভাবছে তার পরিবারকে সারপ্রাইজ দিবে, এই জন্য সে বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়েছে। রাত ঠিক 8টা তখন রাহুল পৌঁছালো তার নতুন বাড়ি। সে বাড়িতে ঢুকে চারপাশে দেখতে লাগলো। বাড়িটি হলো 2 তালা। 2 তালার ব্যালকনিতে গিয়ে রাহুল দেখে পরিবেশটা খুব সুন্দর। আশেপাশে আর কোনো বাড়ি নেই, সুন্দর এক হাওয়া বইছে, সামনেই একটা সুন্দর নদী। নদীর পাশে একটা গাছ, যেখানে একটা পাখি তার ভাষায় যেন গান গাচ্ছে। রাহুল এই বাড়িটা পুরো কমপ্লিট করে নিয়ে তার পরিবারকে ডেকে সারপ্রাইজ দিতে চাই। ওই রাতটা রাহুল একটা ভালো ঘুম দিল তার নতুন বাড়িতে। সকালে উঠে রাহুল গ্রাম ঘুরল। বিকেল বেলার দিকে সে বাড়ির সেটআপের জন্য জিনিসপত্র কিনতে যায়। বারাসাতের দিকে একটা বিখ্যাত দোকান রাজুদা ফার্নিচার স্টোর, ওখানে গেল রাহুল। ওখানে গিয়ে একটা সোফা দেখতে লাগলো। ঠিক তখনই রাহুলকে যেন কেউ পিছন দিয়ে ডাকলো। রাহুল পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। ঠিক তখনই দোকানের এক কোণে রাহুল দেখে এক লাল কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা দেয়া। লাল কাপড়টা রাহুল সরিয়ে দেখে একটা খুবই সুন্দর আয়না। দেখে মনে হয় অনেকটা পুরাতন জামানার আয়না। রাহুল ওই দোকানের ম্যানেজারকে ডাকলো, বলল, এই আয়নার দাম কত? ম্যানেজার এসে আয়নার দিকে তাকাতে চোখগুলো কেমন একটা ভয়াবহ করে নিল। বলল, স্যার, এই আয়নাটা। তারপর কিছুক্ষণ চুপ হয়ে বলল, স্যার, এটা 500 টাকা। রাহুল ভাবল, এত একটা বড় আয়না, এত সুন্দর একটা আয়না, মাত্র 500 টাকা কিছু না ভেবে সে আয়নাটা কিনে নিল। আয়নার সাথে সোফা, পালং আরও অনেক কিছু কিনল। সব বাড়িতে নিয়ে এসে সেটআপ করতে লাগলো। আয়নাটা নিচের ঘরে রাখল। এসব করতে গিয়ে রাত হয়ে গেল। রাহুল খাওয়া দাওয়া করে উপরের রুমে ঘুমাতে গেল। আজ যেন তার শরীরটা ঠিক মনে হচ্ছে না, তাই সে আর কিছু না করে ঘুমিয়ে গেল। ঠিক তখনই নিচের রুম থেকে পিয়ানোর শব্দ হতে থাকল। রাহুলের ওই শব্দই ঘুম ভেঙে গেল। সে ঘড়ির দিকে তাকাতে দেখল রাত 1টা বাজে। তার খুব ভয় পেয়ে গেলে আশেপাশে কোনো বাড়ি নেই, চোর ঢুকে নিত। সে অনেকটা কৌতূহল নিয়ে নিচের রুমে গিয়ে দেখল কেউ নেই। সব স্বাভাবিক, কিন্তু পিয়ানো বাজাচ্ছিল কে? ঠিক যেমন সে রেখেছিল তেমনি আছে। মনের ভুল ভেবে সে আবার উপরে চলে গেল। রাহুল ক্লান্ত হয়ে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে দেখে তার ঘরের সব জিনিস ছিন্ন ভিন্ন হয়ে আছে। সে সব কিছু ভালোভাবে দেখে, কিন্তু তার বাড়িতে কোনো চুরি হয়নি। তবে এই সব কারা করল আর কেন করল? এই গ্রামের কিছু লোকের সাথে রাহুল কথা বলল। সে জানতে পারল এই গ্রামে কোনো চোর ছ্যাঁচটা থাকে না। তার মাথায় কিছু ঢুকছে না। সে নিজের বাড়ি গিয়ে সবকিছু আবার সেটআপ করল। আর তার বাড়ির লোকদের ফোন করে বলল কাল সকালে বারাসাতে যে জায়গাটা কেনা হয়েছিল ওখানে আসতে। সে নিতে যাবে বারাসাত স্টেশন। ওই দিন রাতে রাহুল নিচের রুমে থাকার সিদ্ধান্ত নিল। খাওয়া দাওয়া সেরে সে নিচের রুমে ঘুমাতে গেল। কখন যে সে ঘুমিয়ে গেল বুঝতেই পারেনি। তার ঘুম ভাঙল ঠিক 1:30টার দিকে। একটা মেয়ের কান্নার শব্দই রাহুলের ঘুম ভাঙল। কান্নার শব্দ আসছিল তার পাশের রুম থেকে, যেখানে সে ওই আয়নাটা রেখেছিল। রাহুল ভয় ভয় করে পাশের রুমে গিয়ে দরজায় কান রেখে শুনে একটা মেয়ে কাঁদছে। রাহুল দরজা খুলতেই দেখল আয়নার পাশে একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। রাহুল ভয় পেয়ে গেল। সে অনেকটা সাহস করে বলল, এই মেয়ে, তুমি কোথা থেকে এসেছ? মেয়েটা হাত তুলে আয়নার দিকে ইশারা করল। রাহুল বলল, কি ওইদিকে? তুমি কি দেখাচ্ছ?
রাহুল তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কে? তখনই মেয়েটা নিজের মাথা তুলে রাহুলের দিকে দেখে আর রাহুল যা দেখল, মেয়েটার চোখ সম্পূর্ণ কালো, তার মুখে যেন মাংসই নেই, কিছু মাংস তার মুখ দিয়ে ঝুলছে, যেন কেউ ওর মুখে অ্যাসিড মেরেছে। সেই দৃশ্য দেখে রাহুল চিৎকার করতে চাচ্ছিল, কিন্তু যেন তার গলা দিয়ে কোন শব্দ বেরুচ্ছে না। তখনই মেয়েটা ভয়ঙ্কর হাসি দিয়ে আবার হাত তুলে ইশারা করল আয়নার দিকে। রাহুল দেখল আয়না থেকে তার মতনই অনেকগুলো মেয়ে হাত বেরিয়ে তাকে ধরতে আসছে। পরের দিন সকালে রাহুলের পরিবার বারাসাত স্টেশনে পৌঁছাল, কিন্তু তারা রাহুলকে কোথাও দেখতে পাচ্ছিল না। তাই তারা ওখান থেকে গাড়ি ধরে ওই জায়গায় এলো। তারা দেখল ওখানে একটা খুব সুন্দর বাড়ি হয়েছে। তারা বুঝতে পারল রাহুল তাদেরকে সারপ্রাইজ করতে চাচ্ছিল। বাড়ির ভেতরে তারা ঢুকতেই দেখে কেমন যেন একটা গন্ধ বেরুচ্ছে। পাশের রুম থেকে রাহুল এর বোন প্রিয়া জোরে চিৎকার করল। এটা শুনে সবাই ওই রুমে গিয়ে যা দেখল রাহুল এর লাশ পড়ে আছে। রাহুল এর শরীরে যেন কেউ খেলছে, কান্দে এবং রক্ত চুষে খেয়েছে। এইসব দেখার পর রাহুল এর পরিবার কাঁদতে থাকল। রাহুলকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, ওখানে একটা তান্ত্রিক বসেছিল। সে জোরে জোরে বলছিল, ওই আয়নাটা পুড়িয়ে দাও, ওই আয়নাটা পুড়িয়ে দাও। রাহুল এর পরিবার ওইসব গুরুত্ব না দিয়ে সব কাজ সম্পন্ন শেষ করে নতুন বাড়িতে ফিরল। ওই রাতে রাহুল এর বোন একটা রুমে শুয়েছিল, তার পাশের রুমে মা বাবা শুয়েছিল। হঠাৎ প্রিয়ার ঘুম ভাঙে একটা শব্দই। তার মা বাবা জোরে জোরে চিৎকার করছিল, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। প্রিয়া দৌড়ে তার মা বাবার রুমে গেল। ওখানে দেখল ওই ভয়ানক মেয়েগুলো যেন তারই অপেক্ষা করছিল, তার দিকে ভয়ানক হাসি মুখে তাকিয়েছিল, আর তার মা বাবা উপরের দেয়ালে যেন চেপটে আছে। ওরা সব প্রিয়াকে দেখে একে অপরকে ঠেলাঠেলি করে প্রিয়াকে ধরতে আসছিল। তখনই প্রিয়া একটা জোরে চিৎকার করে। একটা ভয়ানক মেয়ে এসে প্রিয়ার হাতে কামড়ে ধরল। তখনই সেই তান্ত্রিক এসে ওদের উপরে কি একটা ছাই জাতীয় জিনিস ছুড়ল। ওরা সব এক এক করে আয়নায় ফিরে গেল। প্রিয়া তান্ত্রিককে জিজ্ঞাসা করল, এইসব কি হচ্ছে আমাদের সাথে? তান্ত্রিক গভীর নিঃশ্বাস নিয়ে বলতে লাগল, এই আয়না এক অভিশপ্ত আয়না। এটা এক রাজার সময়ের আয়না। রাজা তন্ত্রবিদ্যা করত, এই আয়নার উপর ও তন্ত্রবিদ্যা করেছিল। রাজা প্রতি রাতে একটা করে মেয়ে ধরে আনত, তাদেরকে ধর্ষণ করে পুড়িয়ে ফেলত, আর এই আয়নায় তাদেরকে তন্ত্রবিদ্যা করে ঢুকিয়ে দিত। এইসব করে ওর খুব মজা পেত। তারপর একদিন তন্ত্রবিদ্যা ভুল হওয়ার কারণে এরা সব স্বাধীন হয়ে যায়, আর এক এক করে ওই রাজমহলের সবাইকে মারতে থাকে। এইসব বলে তান্ত্রিক আয়নাটাকে পুড়িয়ে দিতে বলল। তারপর রাহুল এর পরিবার ওই আয়নাটা বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না।